আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। আমি এস জে রতন আছি আজকের এই সাক্ষাৎকার পর্বে। আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে একটু সচেতন করব, এবং আমাদের সামনে একজন অতিথি আছেন, তিনি মহিয়সী নারী, একজন সাংস্কৃতিক কর্মী এবং ইসলামী চিন্তাবিদ। সেটা হচ্ছে এই যে নির্বাচন কমিশন গতকালই আমরা শুনেছি যে বলেছে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে ভোট কেন্দ্রে সেলফোন ব্যবহার করা যাবে না বা সাথে করে স্মার্টফোন নিয়ে যাওয়া যাবে না। এই ঘোষণার পর তো তোলপাড় অবস্থা পুরো বাংলাদেশে। তারপর আমরা যেটা দেখলাম যে নমনীয় হয়েছে নির্বাচন কমিশন, যে ঠিক আছে, আমরা এই আইনটি রাখছি না, এই নিষেধাজ্ঞা রাখছি না, আমরা সম্ভবত কোনো একটা সংস্কার, অর্থাৎ এই বিধির একটা সংস্কার আমরা প্রকাশ করতে পারবো শীঘ্রই। তো এই বিষয়েই একটু প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে আসলে এই যে বিধিটি আনার চিন্তা করলো এবং পরে সোশ্যাল মিডিয়ায় যখন তোলপাড় হলো, তারপর এটা নিয়ে তারা নমনীয় একটি ভাব দেখালো। এটা আসলে কেন তারা করতে চাইছিল এবং কেন আবার তারা সেখান থেকে সরে আসলো? আর সেলফোন, স্মার্টফোন আমাদের কাছে থাকলে সেই অবস্থায় আমরা যেমনভাবে বাজার করতে যাই, মসজিদে যাই, বিভিন্ন জায়গায় যাই, আমাদের সাথে কিন্তু স্মার্টফোন থাকেই। একইভাবে আমরা ভোট কেন্দ্রে গেলেও আমাদের সাথে স্মার্টফোন থাকবে। এটার উপকারিতা কি আছে এবং এটা কেনই নিষেধ করতে চেয়েছিল নির্বাচন কমিশন, আবার কেনই বা নমনীয় হলো, এই বিষয়েই বিস্তারিত জানতে চাই আপনার কাছে। প্রিয় দর্শক, আমাদের সামনে উপস্থিত আছেন তিনি বেগম রোকেয়া জামাল। আমরা আপনার কাছে প্রশ্নটি করলাম, এখন উত্তর চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। দেখুন, এই যে নির্বাচন কমিশন একটা ঘোষণা দিল, ইলেকশনের দিন অথবা নির্বাচনের দিন মোবাইল ফোন আনা যাবে না। সোশ্যাল মিডিয়া এখন, তাই না? এখন তো খুবই মোবাইল একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। হাটে বাজারে, এখানে সেখানে, যেখানে সব জায়গাতেই মোবাইল দরকার। মোবাইল ছাড়া তো আমাদের কিছুতেই চলে না। মোবাইল আমাদেরকে ব্যবহার করতেই হয়। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন 200 গজের মধ্যে মোবাইল রাখা যাবে না। এটা তো একটা সম্পূর্ণ একটা অনৈতিক আচরণ। এই একটা খুব একটা এর ভালো আচরণ না। তার কারণ মোবাইল আমাদের দরকার, মোবাইল আমাদের নিতেই হবে। সোশ্যাল মিডিয়াতে একটা কোনো কিছু হইলে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে দিলে, ফেসবুকে দিলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ চলে যায় এবং ছড়িয়ে পড়ে একটা কিছু করা যায়। কিন্তু এইভাবে যদি মোবাইল, তাহলে মনে হয় যে নির্বাচন কমিশন একটু পক্ষপাতিত্ব করতেছেন, মনে হয় ধানের শীষের পক্ষপাতিত্ব করতেছেন। তা না হলে এ সমস্ত কথা, তার এইগুলি নিয়মকানুনগুলি ধার্য করা ঠিক না। তার কারণ আমাদের মোবাইল খুবই দরকার। মোবাইল ছাড়া আমাদের চলেই না। যখন আমরা ভোট দিলাম, হয়তো জনগণ ভোট দিল, মোবাইল থাকলো কোনো সমস্যা তো নাই। কোনো একটা ঘটনাও ঘটতে পারে, তখন তার একটা ক্যামেরা থাকলেও কোনো সমস্যা নেই আমার মনে হয়। যদি সিসি ক্যামেরা থাকে, যদি নির্বাচন কমিশনার, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, সিকিউরিটি গার্ড স্ট্রং থাকে, তাহলে তার কোনো সমস্যা নাই। মোবাইল থাকলেই কি, মোবাইল থাকলেই ওখানে তো কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, কোনো খারাপ লোক, জঘন্য লোক সেখানে থাকার কোনো কথাই না। তার কারণ চতুর্পাশে গার্ড আছে, চতুর্পাশে র্যাব, পুলিশ। তাহলে তার ওরাই যদি থাকে, মোবাইল দিয়ে যদি কোনো একটা অকারেন্স ঘটায় কিংবা একটা খারাপ করে, তাহলে তো বাধা দেওয়ার মতন লোক আছে, বাধা দেওয়ার মতো পুলিশ আছে, র্যাব বাহিনী আছে, সিকিউরিটি গার্ড আছে, তারাই তো দেখবে। কাজে আমার মনে হয় যে একটা কি একটা আইন করলো, আবার সোশ্যাল মিডিয়াতে তার জন্য তুলপাড় আরম্ভ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুলপাড় আরম্ভ হয়ে গেছে। তারপরে তো আবার দেখলাম যে একটু নমনীয়, উনি একটু নমনীয় ভাব। তো কেন এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কেনই সে
নির্বাচন কমিশন হুকুম দিল মোবাইল আনা যাবে না, আবার কেন এত চাঞ্চল্যকর মধ্যে আবার একটু নমনীয় হয়ে গেল? তাহলে মনে হয় এর মধ্যে একটা পক্ষপাতিত্বতার উনি এটা করতেছেন। তা আমার মনে হয় যে এই সমস্ত একটা কথাই আছে না, ঠেলার নাম বাবাজি। ঠেলা দেখলেই বিলাই গাছে ওঠে। যখন দেখলো যে একটা তুলপাট, তাহলে মনে হয় যে নির্বাচন কমিশনই তুলপাটটা আরম্ভ করে দিয়েছে। নির্বাচন কমিশন যদি এই সমস্ত ঘোষণা না দিত তাহলে তার তুলপাট হইতো না মোবাইল নিয়ে। তাহলে আমার মনে হয় যে এই সমস্তই না করে আইনটা সঠিকভাবে প্রয়োগ করা, যাতে মানে সঠিক সুষ্ঠুভাবে ভোট হয়, সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারে, শৃঙ্খলা অনুযায়ী নিয়ম অনুযায়ী ভোট দিবে, তারা চলে আসবে, তাতে কোনো সমস্যা নাই। যাই হোক, এখন নির্বাচন কমিশন যে ভালোই মনোবৃত্ত এখন করছে, যাই হোক এখন আমার মনে হয় যে উনি আরও একটু নমনীয় হবেন এবং কি আগের ইয়েতেই ফিরে আসবেন। আমরা ইতোমধ্যে দেখলাম যে দুদিন আগেও যে জরিপ হয়েছে সেটা ফেসবুকে, তারপর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বা চ্যানেলগুলোতেও দেখিয়েছে, পত্রিকাগুলোতে কিছু জরিপ করেছে। সেই জরিপগুলোতে আমরা দেখছিলাম মানে দুদিন আগেও যে জামাতকে একটু পিছিয়ে রাখা হয়েছিল, একটু না ভালোই। দেখা গেল জামাত হয়তো 30%, বিএনপি সেখানে 70 বা 80% এরকম দেখাচ্ছিল। কিন্তু দিন যত গড়াচ্ছে তত আমরা দেখছি যে সেই সমস্ত জরিপের যখন আবার পুনরায় জরিপ করা হচ্ছে বা নতুন নতুন অর্গানাইজেশন জরিপ করছে, তখন দেখছি যে ধীরে ধীরে এই যে দূরত্ব, ব্যবধান, ভোটের ব্যবধান, তারা কিন্তু কমিয়ে আনছে। এবং আজকে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে শুধু কমিয়ে আনছে না, জরিপে এমনও দেখা গেছে যে বিএনপি যদি 100টি সিট পায় তাহলে জামাত পাবে 106টি বা 103টি। তার মানে হচ্ছে যে জামাতকে এখন 1-2 করে বাড়িয়েই দেখানো হচ্ছে। সমান তো শুধু নয়, বরং জামাতকে একটু অল্প একটু এগিয়ে রাখা হচ্ছে বিএনপির চেয়ে। তো আসলে এমনটা কেন হচ্ছে যে কিছুদিন আগে জামাতকে পাত্তাই দিল না জরিপের মধ্যে, যে জামাত খুব একটা কিছু পাবে না তাদের সদস্য পদ পার্লামেন্টে, কিন্তু এই তারাই আবার এখন দিন যত সামনে এগিয়ে আসছে 12 তারিখের কাছাকাছি, ততই তারা দেখাচ্ছে যে না, জামাত সমান তো পাবেই, হাড্ডাহাড্ডি লড়াই হবেই, বরং জামাত এখন 1-2 বা 3 বা 4 বা 6 সিট তারা বেশি পাবে। এমন কেন হলো? মানে বাতাস আসলে কোন দিকে যাচ্ছে? মানে যারা জরিপ করে তারাও কি এখন মানে চিন্তায় পড়ে গেছে যে আসলে জামাতই ক্ষমতায় চলে যাচ্ছে কিনা, এরকম একটা আভাস কি তারা পাচ্ছে? এ বিষয়ে আপনার চিন্তাধারা কি বা কি ধারণা আপনার আছে? দেখুন, বলতে গেলে অনেক কথাই বলা যায়। কিছুদিন আগে মানে 2-3 দিন আগে আর কি আমরা খুব দেখলাম, খুব জামাতে খুব সরগরম। এর মধ্যে শাহবাগে একটা ঘটনা ঘটে গেল যে হাদির স্ত্রী বিচারের জন্য বসে পড়লেন। তখন তো একটা গণ্ডগোল হয়ে গেল, ওরা আহত হইল, যার জন্য তখন সংগ্রাম আরও যেন চাঙ্গা হয়ে উঠল। ডক্টর ইউনূস তখন আর কথা বলে নাই, এমন একটা চাপের মধ্যে ছিল, সবাই চাপ দিছে কোন দিকে যাবে, কোন দিকে যাবে, এদিকেই যাবে না ওদিকেই যাবে, মানে জামাতের পক্ষে যাবে না বিএনপির পক্ষে যাবে। তখন একটা মনে হয়, আমার মনে হয় যে তখন একটু মানে একটু স্তম্ভিত ছিল যে জামাত আর বিএনপি সমান সমান, এরকম একটা মানে তাদের একটা ধারণা ছিল। তারপরে যখন এরা করলো, এনসিপিরা সংগ্রাম করলো, আবারও চাঙ্গা করলো যে আমরা মানবো না, আমরা মিছিল মিটিং আবার আরম্ভ করে দিল, তখন আবার জামাত তুঙ্গে উঠে গেল, আস্তে আস্তে তুঙ্গে উঠে গেল। এখন আমিও মাঝে মাঝে ঘুরতেছি, গ্রামে গঞ্জে ঘোরাফেরা করতেছি, মানুষের কাছে শুনতেছি, দেখতেছি গণজোয়ার। জামাতের তো গণজোয়ার, জামাতের তো কোনোই নাই, জামাতের কেউ ঠেকাইতে পারবো না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহর রহমত ছাড়া জামাত ইনশাল্লাহ উঠে যাবে। জামাত ইনশাল্লাহ 12 তারিখে পায়ে যাবে আর কি, পার পায়ে যাবে। বোঝা যাচ্ছে যে আসলে
ধীরে 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 জামাতের যে জামাতের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এবং মানুষ মানুষ কিছুদিন আগেও হয়তো জামাত নিয়ে বলতে পারতো না, পারতো না, এখন কিন্তু দিল খুলে বলতে বলতে পারতেছে, মন পারছে। খুলে বলতে পারতেছে। ফলে- বিএনপি আবার এর মধ্যে মাঝে মাঝে বিএনপি আবার জামাতের বাড়িতে যায় খুবই করতেছে, মানে অনুনয় বিনয় করতেছে, তোমার ভোটটা ভাই তুমি দিও, আর তুমি আর ক্যানভাস করো না, আর তুমি আর প্রচার করো না, তার কারণ তুমি তুমি আমার বন্ধু মানুষ, তোমারটা তুমি দাও, তুমি কথা দিছো, আর তুমি প্রচার করো না। কিন্তু তা করলে কি হবে, মানুষ তো সব মানে ইয়ে হয়ে গেছে আর কি, সব মানে জোয়ারের মধ্যে ভাসতেছে, মানে খুশির এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এখন কিভাবে 12 তারিখ আসবে, কিভাবে রাত পোহাবে, কিভাবে তারা নির্বাচন দেবে, সুষ্ঠু যদি হয় ইনশাল্লাহ আল্লাহ রহমতে জামাতি হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে। আল্লাহ ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ কইছে যে হে বান্দা তোমার ধৈর্য ধরো, আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ সাল্লাহু বে হাকামুল হাকিমিন, আল্লাহ সব শ্রেষ্ঠ বিচারক, আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। লা তাকনা তুমি রহমতুল্লাহ, হে বান্দা তোমার রহমত থেকে নিরাশ হয়ে না। যে আমরা জামাত কর্মী যারা, আমরা নিরাশ হইলে আমাদের চলবে না, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এবং আল্লাহ রসুলের অনুযায়ী আমাদের কাজ করতে হবে এবং জামাতকে আমাদের জয়যুক্ত করতেই হবে। জামাতে ইনশাল্লাহ যাবে, জামাতে পার হয়ে যাবে ইনশাল্লাহ, জামাতি সরকার গঠন করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের সাথে প্রিয় দর্শক ছিলেন মহিয়সী নারী, একজন সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, ইসলামী চিন্তাবিদ এবং আমাদের একজন স্বনামখ্যাত ব্যক্তির কন্যা তিনি, আব্দুল হামিদ কবিরত্ন, যিনি কবি ছিলেন, বিখ্যাত কবি ছিলেন এই ময়মনসিংহ অঞ্চলে। তার সুযোগ্যা বড় মেয়ে। তো এই মহিষী নারী বেগম রোকেয়া জামালের সাথে আমরা কথা বললাম। প্রিয় দর্শক, 12 তারিখ দেখা যাবে কি হয় আসলে। সে পর্যন্ত সুস্থ থাকুন এবং পরবর্তীতে আরও অন্যান্য সাক্ষাৎকার নিয়ে হয়তো আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।